রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে নিজেকে তো একটু ঠিকঠাক করে নিতেই হয়, তো সেটাই এখন এই ড্রেসিং টেবিলে লাইটটা জ্বালিয়ে এখন নিজেকে একটু ঠিকঠাক করে নিলাম, চুলটা আঁচড়ে নিলাম আর মুখে একটুখানি সানস্ক্রিন মেখে নিই আমি। এদিকে কিন্তু ওরা ঘুমোচ্ছে এখনও বিছানায়, ওর জন্যই মানে ঘরের লাইটটা জ্বালাইনি। তো এবারে যাব আমি আমার ঘরের কাজকর্মগুলো সব করব। আর আজকে হলো সানডে, আজকে রবিবার, সেজন্য ওদের স্কুল নেই, পরীক্ষাও নেই। তবে আগের দিন ভীষণভাবে একটা বাজে দিন আমার গেছে, সেজন্য কোনো ব্লগও আমি বানাইনি। তো সেই ব্লগটা কালকেই আসবে, তোমরা পেয়ে যাবে। আর এখন বলতে পারতাম, কিন্তু এখন যদি আমি সেই কথাগুলো বলতে যাই তাহলে এই ব্লগের মধ্যে সেটা ম্যাচ করবে না আর জিনিসটা অন্যরকম লাগবে। তো ঘটনাটা না হয় আমি আলাদাভাবেই তোমাদের বলবো। তো এমনই একটা জিনিস হতে পারে অনেকের কাছে ছোটোখাটো ব্যাপার, অনেকের কাছে এটা অনেকটাই বড়সড় ব্যাপার, বা অনেকের কাছে ভীষণই একটা মাইন্ডে প্রেশারমূলক হতে পারে। তো কোথাও না কোথাও আমার কয়েক ঘন্টার জন্য নিজে একটা হীনমন্যতায় ভুগছিলাম, যে মনে হচ্ছিলো যেন আমার সত্যি মা হওয়ার হয়তো যোগ্যতাই নেই, মা হওয়ার কোনো দিক দিয়ে আমি যোগ্য নই। এরকম একটা মা হিসেবে নিজেকে অযোগ্য বলে মনে হয়েছে জীবনে প্রথম। সেটা কেন তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই কারণেই আমি কোনো ব্লগও বানাইনি, কি আর করা যাবে। তো দেখো, আমি সকালে উঠে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে এই ঘরদোরগুলো সবার আগে যেগুলো এলোমেলো থাকে সেগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। সেটা শুধু আমার বলে না, প্রত্যেকের ঘরেই এই সিস্টেম দেখবে যে যেগুলো এলোমেলো থাকে সেগুলো আমাদেরকে কিন্তু আর্লি মর্নিং উঠে সব অ্যারেঞ্জ করতে হয়, গোছাতে হয়, তারপরে ঝেড়ে মুছে নিয়ে তারপরে আমরা ঘর ঝাড় দিই, তাই না? ঘর ঝাড় দিয়ে তারপরে তো মোছার ব্যাপারটা, তবে হ্যাঁ, মোছাটা পরে করলেও হয়। মেন হচ্ছে ডাস্টিংটা, সমস্ত জিনিস জায়গায় রেখে গুছিয়ে ঝেড়ে তারপরে আর কি ঘর ঝাড় দিয়ে শান্তি, যে বাসি কাজটা মোটামুটি 90% হয়ে গেল। এবার শুধু মোছাটাই বাকি থাকবে। তো এখানে দেখলাম ওদের বুক শেলফের মধ্যে বইগুলো একটু এলোমেলো হয়েছে। আর যে পরীক্ষাগুলো হয়ে গেছে, দুটো তিনটে তো হলো, বুধবারে একটা হলো, শুক্রবারে একটা হলো, সোমবারে একটা হলো, আবার আছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, এই আর কি। তো যাই হোক, এখন এই গোছাচ্ছে। ওই জন্য যে এক্সামগুলো হয়ে গেছে সেই বইগুলো নিচের দিকে রাখলাম, সেই বই খাতাগুলো, আর যেগুলো ওদের এখন হবে পরপর সেগুলো আর কি বুকশেলফে উপরের দিকে রাখলাম, বইগুলো নিতে যাতে সুবিধা হয়। তো তারপরে এই বুকশেলফের ওপরটা কাপড়টা তুলে ঝেড়ে আবার নতুন করে পাতিয়ে ওপরটা যেমন সাজিয়ে দিলাম। আর টুকটাক জিনিস যাই ঘরে থাক, দেখবে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। তো সেটাই আর কি, এলোমেলো ঘর কার ভালো লাগে বলো? তবে হ্যাঁ, আমরা সবাই কিন্তু সময়ের সাথে, শরীরের সাথে অনেকে আমরা পেরে উঠি না, অনেকে হয়তো সময় দিতে পারে না, কি আরও শরীরে সবসময় অতটা এনার্জি থাকে না, স্বাভাবিক। তো দেখো, গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগছে। তো চলো, এবারে আমি এই ঘরটা তো পুরো গোছানো কমপ্লিট হলো, আর ওই মার ঘরটা তো আগেই করে আসলাম। তো এবারে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর আমি কয়েকটা টুকটাক জিনিস সমানে নিতেই থাকছি অনলাইন থেকে, তোমাদের সাথে হয়তো সব শেয়ার করা হচ্ছে না, সব সময় তো দেখো বাড়ির থেকে বেরোতে পারি না, আর সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল থাকেও না, যে আমাদের এখানে যে সব কিছুই একদম ভালো পারফেক্ট পাওয়া যাবে তাও না। এরকম অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমাদের এখানে মার্কেটে ভালো পাওয়া নাও যেতে পারে, যেটা অনলাইনে আমরা ভালো পেতে পারি। তো এইরকম কিছু জিনিস আমি অনলাইন থেকে সাধারণত নিই। তাই বলে এই না যেটা আমার ধরো মার্কেটে অ্যাভেলেবেল আছে, ভালো কম দামে আমি পাচ্ছি, সেটা আমি অনলাইন থেকে নেবো, সেটা আমি কখনোই করি না। ট্যালি করে নিই, যেটা আমার সুবিধা হয় সেটাই আমি নিই। তো এরকম পুজো উপলক্ষে আরও কিছু জিনিস আমি নিয়েছি, আর আরও ধরো ঘরের জন্য আরও কয়েকটা জিনিস, ঘরের জন্য না, হ্যাঁ ঘরের জন্যও নিয়েছি। আরও কয়েকটা জিনিস আসবে, সেগুলো সব তোমাদের দেখাবো, হয়তো মহালয়ার মধ্যেই সব দেখিয়ে দেবো, তারপরে আর কি হবে। আর আমি এবছর পুজোতে হয়তো কোনো শাড়ি নেব না, কারণ অলরেডি আমার নতুন শাড়ি নেওয়া আছে। তো সেই দুটো শাড়ি নতুন নেওয়া আছে। একটা অষ্টমীর দিন ধরো পুজো দেওয়ার জন্য একটা শাড়ি আছে, আর একটা এমনি ধরো অষ্টমীর রাতে বেরোনোর জন্য একটা শাড়ি আমার নেওয়া আছে ব্ল্যাকের ওপরে। ওটা আমার নতুন নেওয়া ছিল, তো ওর জন্য ওটা যেহেতু ভাঙিনি, ওটা ভেবেই রেখেছিলাম আমি পুজোর সময় পরবো, তো সেই জন্য ওটা রেখে দিয়েছিলাম। তো ওটার সাথে শুধু একটা ব্লাউজ কিনে নেব, তাহলেই হয়ে যাবে। ব্লাউজটা এখনও কেনা হয়নি, ওর জন্য এবছর আর আমি শাড়ি কিনবো না, কারণ মাঝখানে আমার অনেকগুলো শাড়ি হয়ে গেছিলো।
সেজন্য এবছর আমি আর শাড়ি কিনছি না। এখন লক্ষ্মী পুজোর শাড়িও নতুন একটা আমার নেওয়া আছে, তো লক্ষ্মী পুজোর শাড়ি, পুজোর শাড়ি সবই আমার নতুন ধরা আছে। তো সেই জন্য এবছর আমি আর শাড়ি কিনবো না। তো হয়তো কুর্তি যদি কিনি তখন তো তোমাদের দেখাবোই, হয়তো একটা গাউন বা একটা কুর্তি কিনবো, দুটো হয়তো কেনার ইচ্ছা, দুটো হয়তো কিনবো, তোমরা দেখতে পাবে। ইচ্ছা আছে একটা গাউন নেওয়ার, একটা কুর্তি নেওয়ার আর কি। তো যাই হোক, সেগুলো তোমাদের পরে দেখাবো। আমি এখনও অবধি নিইনি আমি, কারণ এমনিতেই সবার দেওয়া থাওয়াটাই এখনও কমপ্লিট করতে পারিনি। কী করব, এই ওদের পরীক্ষার এই চাপে আমি সবসময় বেরোতেও পারি না, আর একদিন বেরিয়ে সব হয়ও না। ওদিকে আমার হাজব্যান্ডও হয়তো বাড়িতে থাকে না, একা একা গিয়ে মার্কেটিং করা আমার পক্ষে সম্ভবও হয় না। ওর একটাই কথা, কলকাতায় গিয়ে কেন মার্কেটিং করলে না, কলকাতায় কেন গেলে না, আমি তোমাকে এতবার বলেছিলাম, ওর একটাই কথা। তো আমি বললাম যে দেখো টাইমটা কোথায় পেতাম, এই তো ওদের পরীক্ষা দুদিন আগে কখনো কলকাতায় যাওয়া যায়? তো এমন একটা টাইম ওদের পরীক্ষাটা শুরু হয়ে গেল যে তার আগে আমি আর সময়ই পেলাম না যে দুদিনের জন্য একটু যাব কেনাকাটা করতে। তো যাই হোক, কি আর করা যাবে। তো এরপরের থেকে চেষ্টা করব যে আগে থেকে গিয়ে কিছু কেনাকাটা করে আসার, অন্তত 2 মাস আগে চলে যাওয়ার, কারণ এই পুজোর মুখে মুখে না কোনো কিছু হয় না। যদি মনে করি পুজোর 15 দিন আগেও কিনবো, তাও কিন্তু দেখবে ঠিক মতো হয়ে ওঠে না। এর জন্য মাঝে মাঝে না টুকটাক কিনে রাখতে হয়, সবই প্ল্যান করি, তারপরে আর সেই প্ল্যান মাফিক চলা হয় না। তো যাই হোক, ঘর দোর ঝাড় দিয়েছি, ঘর রান্নাঘর সব ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম। এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে এদিকে আমি ব্রেকফাস্টের জিনিসটাও রেডি করে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে আমি বানাবো চিজ পরোটা। এটা ওরা ভীষণ ভালোবাসে, আর আমারও না খুব ভালো লাগে এই চিজ পরোটাটা। তো এই চিজ পরোটাটা বানাবো, তার জন্য ময়দা আটা মিশিয়ে আর কি মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম। মানে চাটা খাবো তো ততক্ষণ একটু আটাটা রেস্টে থাকবে, চা বিস্কিট খাবো, একটু সময় লাগবে, ধরো আধ ঘন্টা পরে খাবারটা করব। আর এখন ওরা সবাই উঠে পড়েছে, আমি বললাম ব্রাশ করে নে। এখন আমি পরীক্ষার সময় বেশিক্ষণ একটা ঘুমোতে দিই না, মোটামুটি একটা টাইম দেখে তুলে দিই ছুটির দিনগুলোতে, কারণ পড়াশোনা তো করতে হবে। না হলে ছুটির দিনে ওরা যদি 9টা অবধিও ঘুমিয়ে থাকে তাও আমি ডেকে তুলি না, যদিও ওদের সেই অভ্যেসটা নেই, ওরা মোটামুটি 8:30টার মধ্যে উঠেই যায়। তো এখানে চিজ পরোটা বানানোর জন্য প্রথমে তো আটা ময়দা মিশিয়ে লবণ দিয়ে একটুখানি তেল দিয়ে ময়ম দিয়ে মেখে রেখেছিলাম। তো কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তার কারণ হচ্ছে ওই একটু ভালো হয় পরোটাগুলো, বা লুচি বানালে একটুখানি আটা আগে থেকে মেখে রাখলে দেখবে ভালো হয়। তো প্রথমে রুটির মতো একটু বেলে নিয়েছি, তারপরে অয়েল ব্রাশ করে তার উপরে চিজটা গ্রেট করে দিলাম, মানে ঘষে দিয়ে দিলাম। তারপরে ফোল্ড করে নিয়ে এরকম 4 কোণা শেপে আমি পরোটাগুলো করব। তার কারণ হচ্ছে এইরকম শেপে পরোটাগুলো করলে একদম বক্সের মতো ফুলে উঠবে, খুব সুন্দর হয় পরোটাগুলো। একদম যখন পরোটাগুলো উল্টাবে তেলের মধ্যে দেবে, তখন দেখবে কি সুন্দর 4 কোণা শেপে ফুলে ওঠে, খুব ভালো হয় পরোটাগুলো। আর তো ফোল্ড করতেও সুবিধে, ধরো মাঝখানে কিছু একটা দিয়ে 4 ভাঁজ করে পরোটাটা করতেও সুবিধা, একটা নতুনত্ব। ওদেরকে টিফিনে যেহেতু এইভাবে দিই, তো ওর জন্য এখনও এইভাবেই করলাম। এটা বাড়িতে খাওয়া বা বাচ্চাদের টিফিনে দেওয়া সবই ভালো লাগবে। আর এটার সাথে কিছু একটা লাগেও না, একটু সস বা দই দিয়ে খাওয়া হয়ে যায়, বা চায়ের সাথে। তো এক জায়গায় খাবারটা গুছিয়ে নিয়ে নিচ্ছি, একবারে একটা বাটিতে বেশি করে দই নিয়ে নিয়েছি, আমাদের দুজনেরটা নিয়েছি, আর মিষ্টি গোপালেরটাও এক জায়গায় নিয়ে নিলাম। তো 4 জনের খাবার একসাথে নিয়ে নিলাম, একটা একটা করে যথেষ্ট। চিজ পাওয়াটা তো একটু হেভি হবেই, চিজ রয়েছে ভেতরে যেহেতু, তো একটুখানি সাইজে বড় করতে হবে, একটু মোটা থাকবে আর কি, তাহলে একটা করে যথেষ্ট। আর ভীষণ ভালো লাগছিল খেতে ঠান্ডা ঠান্ডা দইয়ের সাথে। আর দইয়ের মধ্যে হালকা একটু চিনি দিয়ে নিয়েছিলাম, কারণ জানোই তো আমুলের টক দই কী পরিমাণ টক হয়। তবে হ্যাঁ, টক দই খাওয়াই কিন্তু সব থেকে ভালো হেলথের পক্ষে।
তো খাওয়া দাওয়ার পরে এবারে এসে আমি রান্নাঘরে যে কাজগুলো আমি করব সেগুলো ঠিকঠাক করে গোছাচ্ছি। তো দেখো, উইকেন্ডে আমরা সবসময় চেষ্টা করি এক্সট্রা কিছু কাজ করা, যেগুলো কিন্তু ডেইলি হয়তো আমরা করতে পারি না বা সময় হয়ে ওঠে না। একটা তো গতির মধ্যেই চলি আমরা, তো সেই জন্যই তো আজকে সমস্ত কৌটোগুলো নামিয়ে আমি তাকগুলো মুছে আবার কৌটোগুলো গোছাবো। আর যেগুলো মোটামুটি ফিল করতে হবে, যেগুলো খালি হয়ে গেছে সেগুলো একটুখানি ভরে নিলাম। আর ওদের ওই চকোসটা আলাদা একটা ওই প্যাকেট, চকোসের যে প্যাকেটটা দেয় সেই প্যাকেটের মধ্যেই আমি একটা বড় ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম, সেইটা ঢেলে একটা কৌটোয় নিয়ে নিলাম, তাহলে ব্যবহার করতে নিতে আর কি সুবিধা হবে। আর সোয়াবিনেরও তো বড় প্যাকেট 1 কেজি কেনা হয়েছে নিউট্রিলা, তো সেটা আমি কৌটোয় ঢেলে রাখলাম। আর এই পুজোর সময় এই প্যাকেটগুলো দেখতে এত ভালো লাগে, চাটা ঢালার পরে প্যাকেটটা দেখছিলাম। তো পুজো ব্যাপারটাই একটা আলাদা, সেই ঢাকের ছবি দেওয়া সুন্দর, মানে কিছু কিছু দেখবে খাবারের প্যাকেটগুলো কি সুন্দর থাকে ডেকোরেট করা, খুব ভাল লাগে। মানে দেখে কিছুটা হাতে নিয়েও যেন ফিল হচ্ছে হ্যাঁ পুজো চলে এসছে, মা এখন আসছে, এরকম একটা ব্যাপার, তাই না? তো এই যে আমার এই তাকগুলো গুছিয়ে নিলাম, মুছে তারপরে এখন গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে আর কি মানে সপ্তাহে একদিন করে সব কিছু নামিয়ে আবার নতুন করে গুছিয়ে নিই। আবার যখন সময় পাই মাঝে মাঝে ধরো মাঝখানে একদিনও হয়তো করে নিলাম। তো আর পিঁপড়ের উৎপাত যদি হয়, ধরো পিঁপড়ের আনাগোনা উৎপাত তো লেগেই থাকে কম বেশি, তখন আবার আমি যখনই পিঁপড়ে দেখি তখন আবার সাথে সাথে সব নামিয়ে ভালো করে মুছে টিপড়েগুলো পরিষ্কার করে আবার নতুন করে গোছাই। আর এই পিঁপড়ে জ্বালাতনে আমি শেষ, কি আর করব। তো নিউট্রিলা তরকারি করব, নিউট্রিলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে তো গরম জলে সেদ্ধ করে নিই, তারপরে ভেজেছি। আর নিউট্রিলার মতো টেস্টি আমি আর কিছুই পাই না, মানে অন্য যেই কোম্পানিরই সোয়াবিন হোক না কেন, নিউট্রিলা সব থেকে বেস্ট লাগে আমার কাছে, কি বলবো। আর সোয়াবিনগুলো কি সুন্দর বড় বড় সাইজেরও হয়। তো ওই জন্য একটু বাটা মশলা করে নিলাম কষ্ট করে, ইচ্ছা তো করে না পাটায় বেটে মশলা করি। তো মিক্সিটা আজকে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। তো এখানে লঙ্কা জিরে আমি ভালো করে বেটে নিলাম, এর মধ্যে না গরম মশলাও আমি দিয়ে দিয়েছি, মানে একটু দারচিনি এলাচও দিয়ে দিয়েছি। এতে কি হয় মানে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় আর কি, মশলাটা দারুণ হয় আর কি। তো আদাটা আমি এখানে দিতে ভুলে গেছিলাম, সেজন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদাটা ঘষে। আর বাটা মশলা রান্না তো নো ডাউট খুব ভালোই হবে। আর এমনিতে মিক্সিটা আজকে 2 দিন আগেই নিয়ে আসতো, কিন্তু মিক্সিটা আনতে গেছিলো, একদিন তো দোকান বন্ধ ছিল, আরেকদিন আবার সেই কি বলে পার্টস নেই বললো, সেই পার্টসটা আনতে দিয়েছে, সেটা এনে তারপর নাকি মিক্সিটা ঠিক করে দিয়েছে, মানে ভালো মতোই খারাপ হয়েছিল। তো আমি বললাম একটা নতুন মিক্সি কিনে নিতে পারতাম, তারপর দেখলাম না এখন পুজোর বাজার করবো না মিক্সি কিনবো, তো দেখলাম থাক পরে কিনে নেবো একটা, সত্যি একটা ভালো একটা অন্য কোম্পানির একটা মিক্সি কিনবো, অন্য ধরনের, মানে এইরকম না। তো যাই হোক, এখানে দেখো সোয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে প্রায়। তো আমি আজকের বাজারের কিছুই রান্না করবো না, এদিকে বাজার নিয়ে এসছে, আজকে একটু লেট হয়েছে বাজার আনতে, তো ওইটাই আমি বলছিলাম। কি এনেছো? গরুকে দেওয়ার মতো নিয়ে এসছো। তো দেখো, গরুকে কিন্তু আমরা ভালো খাবারটাই দিই, এটা আবার ভেবো না যে আমি এটা মজা করে বলেছি। আসলে ডাটাটা দেখে আমার একদম ভক্তি লাগছিল না, কিন্তু সত্যি কথা ডাটাটা খুব ভালো, মানে হতে পারে পাতা নেই ওরকম দেখতে, পাতাগুলো নেই, মানে পাতাগুলো তো সে কীরকম একটা হলুদ হলুদ হয়ে যায়, পাতাগুলো ছাড়িয়ে যেহেতু বিক্রি করেছে সেজন্যই নাকি ও ছাড়িয়ে নিয়ে এসছে, আমি জানি না, পাতাগুলো হয়তো ফেলে দিতে বলেছে উনি, হয়তো মানে সবজিওয়ালা হয়তো ফেলে দিয়েছে। তো যাই হোক, মানে ডাটাগুলো নো ডাউট খুব ভালো ডাটা দিয়েছে। ওই যে দর্শনধারী বলে না যে গুণ প্রদর্শন
দর্শনকারী না কি বেশ একটা কথা, ব্যাপারটা ওই রকম যে দর্শনেই সব কিছু বোঝা যায় না, সেটার গুণটা পরে বোঝা যায়। তো ডাটাটা খুব ভালো ছিল। সবসময়কার মতো অনেক বাজারে নিয়ে এসছে একবারে। আর এই যে কত লঙ্কা ঘরে জমা, তা আমি বলেছি লঙ্কা একদম আনবে না, তো 3 প্যাকেট লঙ্কা জমা ছিল, এগুলো মা সব ছাড়িয়ে দিয়েছিল। এরপরে মা আর কি ঠাকুর ওপর থেকে নামেন, ঠাকুরের কাজ সেরে নেমে এসে যখন দেখেছে লঙ্কাগুলো এরকম ছড়ানো, সব লঙ্কাগুলো বেছে আর কি গুছিয়ে দিয়েছিল, মানে বটাগুলো ছাড়িয়ে। ঝগড়া করো আর কি, এবার কচু খেয়ে আরো বেশি ঝগড়া করবো। বাতাবি লেবু, বাতাবি লেবু, পটল, কচু, লাউ, কাঁকরোল, পেঁপে, বেগুন, উচ্ছে, গাজর, টমেটো, আলু, আদা আর এই যে ডাঁটাগুলো। তো চলো এবারেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। তোমরা অনেকেই আমার রান্নাটা পছন্দ করো, সেই জন্যই। তো দেখো এখানে তেলের মধ্যে দিলাম জিরে, একটুখানি টমেটো কুচি, একটা তেজপাতা আর একটা দারচিনি না একটুখানি এলাচ দিয়েছিলাম। তো সবার আগে পনিরটা বানাবো, আর পনিরটা বানানোর জন্য বেশি একটা মশলা আমি ব্যবহার করব না। বাটা মশলা তো একবারই করে নিয়েছি, একটু বেশি করেই করেছি, পরের দিনের জন্য একটু রেখে দেবো, মানে 2 দিন মতো হয়ে যাবে। তো এবারে দিয়ে দিলাম একটুখানি মশলা বাটা, অল্প করে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। তারপরে সামান্য একটু জল দেব, দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ দেব, আর সামান্য একটু জিরের গুঁড়ো, মানে জিরে গুঁড়ো না সরি, জিরে তো বেটে নিয়েছি, একটুখানি হালকা ধনে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে লবণ একটু সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেবো, পনির আলু একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো বাচ্চাদের তরকারি তো বেশি একটা রিচ করে আমি বানাই না, অল্প স্বল্প মানে তেল মশলা দিয়েই বানাই, তবুও একটু স্বাদ তো হতে হবে, নাহলে তো ওদের মুখেও স্বাদ লাগবে না, তো সেই জন্য সেটাও আবার খেয়াল রাখতে হয়। তো এই হলো সিম্পল রান্নাবান্না আজকে। যেহেতু দেখতেই পাচ্ছ যে বাজারটা করে এনেছে, তারপর সবজি বানিয়ে আর কিছু রান্না করা সম্ভব না, সেই জন্য আমি যা রেডি করেছিলাম তাই এখন রান্না করে নিলাম। তো বাজার গুছিয়ে রেখে দেবো, মানে পরের দিন সবজি কিছু রান্না করব। আজকে আর ওই সবজিতে হাত দেবো না। তো তাও বেগুন ভাজা করতে হয়েছিল, হ্যাঁ বেগুন ভাজা বলেছিল বলে আমি লাস্টে আবার কটা বেগুন ভাজা করেছিলাম, সেটা খাওয়ার আগে আর কি। তো এবারে দেখো সোয়াবিনটা কি করে বানাচ্ছি। শুধু সোয়াবিন এইরকমভাবে বানালে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। যেটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, একটা দারচিনি আর একটু এলাচ দিয়ে ভালো করে এবার বাটা মশলাটা দিয়ে দেবে, মানে যেটা মিক্সি মশলা যাই হোক, মানে মশলা বাটাটা দিয়ে দেবে। তা টমেটো কুচিটা আগেই দিয়ে দেবে, তো আমি এখানে ভুলে গেছিলাম বলে একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে বাকি মশলাগুলো দিয়ে। যেমন আমি এখানে হলুদ আর একটু ধনে গুঁড়ো দিলাম, লবণ দিলাম, সামান্য চিনিও দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু হিং দেবো, যেহেতু সোয়াবিন। আর পনিরে কিন্তু আমি কোনো রকম হিং ব্যবহার করিনি, পনিরে কেউ হিং দেয় না, যেহেতু নিউট্রেলাটা করবো তাই হালকা হিং দিলাম। তোমরা যদি পেঁয়াজ রসুনটা ব্যবহার করো সেক্ষেত্রে হিং না দিলেও চলে। তো এখানে দেখো অল্প জল দিলাম, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখবো এর মধ্যে থেকে হালকা তেল বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে সোয়াবিন ভাজাগুলো দিয়ে দেবো। তো দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে টমেটোটাও একটুখানি মজে নরম হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এই সোয়াবিন ভাজাগুলো। এবারে আরেকটু ভালো করে কষিয়ে নেবো, আরেকটুখানি টাইম নিয়ে, যাতে মশলাটা বেশ ভালোভাবে সোয়াবিনের মধ্যে ঢুকে যায়। আর সোয়াবিন সেদ্ধ করে ভেজে নিলে না এমনি টেস্ট হয় খেতে, আর মশলা দিয়ে না একটু ভালো করে কষাতে হয়। তো এবারে অল্প করে জল দিলাম, যেহেতু এটা মাখা মাখা হবে, একেবারে শুকনো খড়খড়েও হবে না, আবার জল জলও থাকবে না, মিডিয়াম মানে গামাখো হবে আর কি। তো সেই হিসেবে জলটা দিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এই হলো আমার সোয়াবিন রান্না। এখানে দেখো ওদের তরকারিটাও রেডি। এই যে বেগুন ভাজাটা সবার লাস্টে করেছিলাম, তো বেগুন ভাজা আমার হাজব্যান্ড করতে বললো, তার জন্যই করলাম। ও বেগুন ভাজা ভীষণ ভালোবাসে ডালের সাথে। আর ডালটা আজকে কুকারে একবার না ফোড়ন দিয়ে করেছিলাম, সেজন্য মানে ফোড়নটা উপরে ভাসছে না। এই যে আদা দিয়ে এরকম একবারে ফোড়ন দিয়ে ডাল করলেও কিন্তু ডাল খেতে টেস্ট হয়। আর এই যে সোয়াবিনটা এইরকম দেখতে হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল। সোয়াবিনটা কিন্তু সবাই খুব ভালো খেয়েছে, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। মানে শুধু সোয়াবিন দিয়ে খাওয়া হয়ে যাবে, যারা আলু পছন্দ করো না, আলু দরকারই নেই। আর এই যে স্যালাডটা একবারে বানিয়ে নিয়েছি এবার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। রাধে রাধে।